যে খবর দেখাবো তা হলো সিবিআই আবার আবার গতকাল ভর্ৎসিত হয়েছিল আবার সিবিআই এর কাজে ক্ষুব্ধ বিচারক। কালকে রাজ্য সরকার সায় দেওয়ার পরেও রাজ্য সরকার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে সায় দেওয়ার পরেও কেন দুদিন পর সিবিআই এলো আদালতে, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারক। আর আজকে পুরোপুরি কাগজ না নিয়ে, তথ্য প্রমাণ পুরোপুরি না নিয়ে, 100% না নিয়ে কেন এলো সিবিআই এই প্রশ্ন তুললেন বিচারক। আরজিকর দুর্নীতি মামলাতেই কি বললেন বিচারক, ক্ষুব্ধ বিচারক। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, একদিকে গতকাল আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার কনসার্ন দেওয়ার দুদিন পর আদালতের কাছে এসে জানিয়েছিলেন, এই নিয়ে কিন্তু জবাবদিহি করতে বলা হয়েছিল তদন্তকারী অফিসারকে সিবিআই। এবং আজকে এই আদালতেরই নির্দেশ ছিল, যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হবে, চার্জ গঠন করতে হবে, সেক্ষেত্রে অভিযুক্ত পক্ষদের সবাইকে কপি সার্ভ করতে হবে, নথি সার্ভ করতে হবে, নথি দিতে হবে। সেক্ষেত্রে 100% নথি নিয়ে আজকে আদালতে আসার কথা ছিল সিবিআই তদন্তকারী অফিসারের, কিন্তু তিনি 70% নথি নিয়ে আদালতে এলেন, বাকি 30% নথি নিয়ে তিনি আদালতে এলেন না। এইখানেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তদন্তকারী অফিসার এবং সিবিআইয়ের আইনজীবীকে। আদালত কার্যত ক্ষুব্ধ সিবিআইয়ের এই ভূমিকা নিয়ে এবং আদালতের মন্তব্য, তাহলে কি আপনাদের এই ঢিলেমির জন্য কে সাফার হচ্ছে? অভিযুক্তদের রোজ রোজ কি তাহলে আদালত কক্ষে আসতে হবে, হাজিরা দিতে হবে? তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? আপনারা তো তাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন না, পুলিশকে সেই দায়িত্ব নিতে হবে। কিন্তু আপনারা কেন এলেন না 100% নথি নিয়ে, কেন 70% নথি নিয়ে এলেন? সেক্ষেত্রে সিবিআইয়ের তরফে আজকে আদালতকে জানানো হয়েছে যে হাজার পাতার নথি, সেগুলো সমস্ত জেরক্স করা হচ্ছে, সেই জন্য তাদের সময় লাগছে। তাদের সময় লাগছে, তারা যুক্তি দিচ্ছেন। আইনজীবী কি বলছেন দেখুন। লিখিত শোকজ কিন্তু আজকে প্রসিকিউশন সম্ভবত কোর্টে জমা দেয়নি। সেকেন্ডলি, ডকুমেন্টস আজকে সমস্ত তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল অ্যান্ড স্পেসিফিক অর্ডার করেছিলেন লানেট সিবিআই কোর্ট। ওরা যে অ্যাপ্লিকেশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 70% অফ দ্য টোটাল ডকুমেন্টস আমরা দিচ্ছি। নাও এখন তারা বলছে যে ওরা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে, কারণ ওদের ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। আমরা আপত্তি জানিয়েছি যে এইভাবে অর্ধেক ডকুমেন্ট নিয়ে কোনো অবস্থাতে আমরা যদি চার্জ ফ্রেম হয়, তাহলে এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা ট্রায়ালকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সিবিআইর এটা একটা গ্রস ল্যাচেস এবং ডেফিনেটলি দে আর প্লেইং হাইড অ্যান্ড সিক। সিবিআই এর মতো তদন্তকারী সংস্থা, তাদের এরকম গাফিলতি কেন, কিভাবে, তারা কি বলতে চাইছে? সরাসরি চলে যাব আরো একবার অমিতের কাছে। অমিত, দেখো, সিবিআইয়ের তরফে আজকে আদালতে দাবি করা হচ্ছে, যেহেতু হাজার পাতার ডকুমেন্টস রয়েছে বা নথি রয়েছে, সেগুলো জেরক্স করে দিতে সময় লাগছে। এই জায়গা থেকে তারা পুরোপুরি প্রস্তুত হয়ে আজকে আদালতে আসতে পারেনি। তারা 70% নথি নিয়ে এসেছিলেন, 70% তারা দিতে রাজি ছিলেন। সেই জায়গা থেকেই যারা অভিযুক্ত পক্ষের আইনজীবী যারা রয়েছেন, তাদের বক্তব্য যে তারা যদি এই 70% নথি নেয় এবং তারপরে যদি ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়, পরবর্তী সময়ে সিবিআই যে আরও নথি দেয়, সেক্ষেত্রে কোথাও গিয়ে যারা অভিযুক্ত পক্ষ রয়েছে বা অভিযুক্ত যারা রয়েছে, তাদের বিচার করার ক্ষেত্রে, তাদের বিচারদানের ক্ষেত্রে কিন্তু সমস্যা। অমিত, এর আগে অভিযোগ করছিল সিবিআই যে রাজ্য কেন বারবার করে রাজ্যের কাছে অনুমোদন চাওয়া হচ্ছিল, কিন্তু অনুমোদন কেন রাজ্য দিচ্ছে না। অনুমোদন সায় যখন রাজ্য দিল, তখন সিবিআই বলছে তারা পুরোপুরি প্রস্তুত নয়। এই জায়গাতেও কিন্তু অভিযুক্ত পক্ষদেরও কিন্তু প্রশ্ন, যে এতদিন কনসেন্ট দেওয়া নিয়ে তারা বারবার অভিযোগ করছে যে রাজ্য সরকার কনসেন্ট দিচ্ছে না। কনসেন্ট 27 তারিখ বা অনুমোদন 27 তারিখ পাওয়া গিয়েছে এবং কলকাতা হাইকোর্টেরও নির্দেশ ছিল যে 7 দিনের মধ্যে এই আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং কলকাতা হাইকোর্ট যখন নির্দেশ দিচ্ছে, এখানে ট্রায়াল কোর্ট অর্থাৎ নিম্ন আদালত যে আলিপুর বিশেষ সিবিআই আদালত রয়েছে, সেখানকার বিচারক চাইছে 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে সিবিআই কিন্তু ঢিলেমি দেখা যাচ্ছে। এই ঢিলেমির জায়গা থেকে কিন্তু আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই। কতদিনের মধ্যে 100% তথ্য প্রমাণ নথিপত্র আদালতে দিতে পারবে সিবিআই, সেরকম কোন ঠোস একেবারে কথা?
আগামীকাল বেলা 2টোর মধ্যে 100% নথি আনতে বলা হয়েছে সিবিআই কে। সেক্ষেত্রে আজকে লিখিত আকারে সিবিআই তরফে আদালতকে জানানো হয়েছে যে তারা আজকে সম্পূর্ণ নথি আনতে পারেননি। আদালত যে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক তারা কাজ করবে। এখন দেখার যে আগামীকাল বেলা 2টোর সময় 100% নথি আদালতে নিয়ে আসতে পারে, 100% নথি আদালতে আগামীকাল আনতে পারে কিনা সিবিআই, সেদিকেই আমরা অবশ্যই নজর রাখবো। আর এক আইনজীবী তিনি কি বলছেন দেখুন। সিবিআই নিজেরাই স্বীকার করলেন যে ওনারা 70% ডকুমেন্টস নিয়ে এসছেন, 30% ডকুমেন্ট এখনো তৈরি করা ওনাদেরই হয়নি। সেই জন্য আমরা ভেঙে বা পিসমিল করে কোনো ডকুমেন্ট নেওয়া যাবে না, সেই জন্য আমরা এটা নিশ্চয়ই অস্বীকার করি। সেই জন্য আগামীকাল বেলা 2টোর সময় কোর্ট ঠিক করলেন যে 2টোর সময় এই ডকুমেন্টগুলো, যে 30% ডকুমেন্ট যেটা বাকি আছে সেটা ওনারা সার্ভিস করবেন বা সাপ্লাই করবেন। এছাড়াও বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টস ওনারা সিজ করেছেন যেটা এখনো পর্যন্ত এই কোর্টের নজরে আসেনি বা এই তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়নি, যেটাকে আনরিলায়েড ডকুমেন্টস বলছেন, সেই ডকুমেন্টসগুলোর লিস্টটাও আগামীকাল দেবার কথা আছে। আর যেটা শুরুতেই বলেছিলাম, গতকালই ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই, যেটা শুরুতেই বললাম যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন কবে পেয়েছে, যেটা একদম শুরুতে বললাম। অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে সিবিআই কে ভর্ৎসনা করেছিলেন সুজিত কুমার ঝা বিচারক। তখন আইনজীবী বললেন 27শে জানুয়ারি। আজ জানাচ্ছেন, বিস্মিত ক্ষোভের সঙ্গে বিস্ময় প্রকাশ করলেন, 27শে জানুয়ারি সন্ধে পেয়েছি, সিবিআই এর তদন্তকারী অফিসার বললেন। তারপরে বিচারক পরের দিন কেন জানালেন না? ক্ষোভ প্রকাশ করে আজকে ক্ষোভ প্রকাশ, কালকে একেবারে বলছেন সিবিআই তদন্তকারী অফিসার আমরা খুঁটিয়ে দেখছিলাম। আর বিচারক বললেন তখন ট্রায়াল কোর্টকে বাইপাস করে, আরেকবার দেখাবো কি বলছেন বিচারক। আরে ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে জানালেন, কটাক্ষের সুরে বললেন 27শে জানুয়ারি সন্ধে পেয়েছি, আমরা দেখছিলাম সমস্তটা, আমি শোকজ করব, যা বলার তখন বলবো, বিচারক হুঁশিয়ারি দিলেন। আর এটা গতকালই শুরুতে বলেছিলাম, গতকাল অনুমোদনের বিষয়টি আমরা হাইকোর্ট থেকে জেনেছি, সিবিআই জানায়নি, আনন্দ গঙ্গোপাধ্যায় অভিযুক্ত আইনজীবী বললেন তখন। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, তিনি কি টেনশনে, তিনি কি ভয়ে? কারণ চার্জ ফ্রেমের ব্যাপারে একেবারে সময় সীমা বেঁধে দিয়েছে আদালত সিবিআই কে। আজকে কি সময় কেনার নয়া কৌশল? আরজি কর দুর্নীতি মামলায় কৌশলী সন্দীপ। কেন বলছি? সন্দীপের বিরুদ্ধে চার্জ ফ্রেমে 7 দিন হাইকোর্টের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কেন কৌশলী, কেন টেনশনে? দেখো, দুটো বিষয়। এক, রাজ্য সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এক্ষেত্রে সিবিআই কে যে সন্দীপ ঘোষ তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তার বিরুদ্ধে এই দুর্নীতি মামলা সিবিআই তাদের বিচারের পক্ষে এগোতে পারে, এবং এই অনুমতি তারপরই কলকাতা হাইকোর্টের ডেডলাইন। এবং সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ সামনের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতেই হবে আরজি কর দুর্নীতি মামলায়। এই সময়ে সীমার মধ্যে চার্জ ফ্রেমের যে উদ্যোগ দেখা গেছে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর, সেক্ষেত্রে সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা মনে করছে, যারা এই মামলায় অভিযুক্ত, তারা মনে করছে 3 দিনের মধ্যে চার্জ ফ্রেম হয়ে যাবে। তারা তাই এই চার্জ ফ্রেম যাতে একটু স্লো হয়, তাই কলকাতা হাইকোর্ট আজ ছুটে এলো এবং প্রধান বিচারপতি দীপঙ্কর ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানালো এই চার্জ ফ্রেমের সময়সীমাটা বা এই বিচার প্রক্রিয়াটা যদি একটু পিছিয়ে দেওয়া হয়, কারণ 10,000 পাতা চার্জশিট করতে তাদের কিছুটা সময় লাগছে, কাজে একটু যদি সময় দেওয়া হোক। এতদিন ধরে বিভিন্ন দুর্নীতি মামলা ছিল, নিয়োগ দুর্নীতি হতে পারে, বিভিন্ন দুর্নীতি মামলায়
চার্জ গঠনে দেরি নিয়ে বারবার হাইকোর্ট সিবিআইয়ের ভূমিকা, কখনো ইডির ভূমিকার সমালোচনা করেছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যারা অভিযুক্ত তারাই কোথাও একটা বিপাকে পড়ে, বিড়ম্বনায় পড়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটে এসে বলছে বিচারপক্ষ একটু স্লট করো, একই সঙ্গে চার্জ টাইমের সময়সীমাটা 7 দিন না একটু বাড়ানো হোক, চার্জশিট করে উদ্ধার করতে তাদের প্রস্তুত হতে একটু সময় লাগবে। যদিও বিচারপতি তাদের এসডি অফিস অর্থাৎ সিবিআই অতিরিক্ত সলিসিটর জেনারেল অফিসকে নোটিশ আসার অনুমতি দিয়েছে, এখনই তাদের আবেদনের শুনানি হচ্ছে, এরকম তার কোনো গ্যারান্টি বিচারপতি দেননি। ওকে, দেখা যাক বিচার প্রক্রিয়াকে স্লো করাতে সায় দেয় কিনা হাইকোর্ট।